বাসর ঘরে ঢুকতেই শাহিদ দেখল তার নববধূকে মাথায় পিস্তল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রিয়াজ। মুহূর্তে চমকে গেল সে। রিয়াজের মুখে ঘৃণা স্পষ্ট। আতঙ্কিত নববধূ শাহিদকে দেখেই বলল, প্লিজ আমাকে বাঁচান, ও পাগল হয়ে গেছে, ও আমাকে মেরে ফেলবে। এরিনাকে এই অবস্থায় দেখে শাহিদের মাথা ঠিক থাকলো না। সে সাহস করে এই বলে দুপা এগিয়ে যেতেই পিস্তলটা দেখিয়ে তাকে রিয়াজ বলল, আ আ আ মাথা নেড়ে বলল, কোনো চালাকি করবেন না ডাক্তার সাহেব। আমি জানি আপনি অপারেশন টেবিলে ছুরি কাজে চালাতে ওস্তাদ, কিন্তু আমার হাতে যে অস্ত্রটা আছে এটা চালাতে শুধু একটা ট্রিগারে চাপ দেওয়াই যথেষ্ট। এর ভেতরে থাকা 9mm বুলেট 1 সেকেন্ডে প্রায় 1200 ফুটের কাছাকাছি পৌঁছে যেতে পারে। সেই হিসেবে আপনি আমার কাছ থেকে যতটুকু দূরে আছেন তাতে করে আমার পিস্তলের সবগুলো বুলেট দিয়ে আপনার বুকটা ঝাঁঝরা করতে 2 সেকেন্ডের বেশি সময় লাগবে না। এরিনা একটু গোঙানির মতো শব্দ করে কিছু একটা বলতে চাইলে রিয়াজ তাকে থামিয়ে দিল ধমক দিয়ে। শাহেদ বলল, কি চাও তুমি? কে তুমি? কেন এমন পাগলামি করছো? দেখো আমার ঘর ভর্তি মেহমান, কোন রকম সিনক্রিয়েট হলে আমাদের মান সম্মান থাকবে না, আমার পরিবারের লোকজনও কষ্ট পাবে। কষ্ট? কষ্ট খুব দামি জিনিস শাহেদ ভাই, এই কষ্টের কথাতেই আমি আসছিলাম। আসলে কি জানেন, কষ্ট থাকলে ভালোবাসা বোঝা যায়, মানুষ চেনা যায়। তুমি কি বলবে? তুমি কেন এসেছো? এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। তুমি ঘরের ভেতর ঢুকলে কিভাবে? ভালোবাসার পাখায় ভর করে শাহেদ ভাই, আমার ভালোবাসার ডানায় উড়ে উড়ে আমি চলে আসলাম আমার মানুষটার কাছে। সেই মানুষটা যে কিনা আমাকে ধোঁকা দিয়েছে, আমার বিশ্বাসের সুযোগ নিয়েছে। মানে কি বলছো তুমি? খুলে বলো। শুনতে চান আমার কথা? তাহলে শোনেন। রেস্টুরেন্টে বসে প্রেম করছে রিয়াজ ও এরিনা। রিয়াজ, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কিভাবে এতগুলো দিন পার করব? তুমি দেশের বাইরে যাবে, কথাটা শুনে আমি ঘুমাতে পারছি না রাতে। এরিনা, আমি তো একবারে চলে যাচ্ছি না, মাত্র তো 3 বছর, তাছাড়া আমাদের তো কথা হবেই। এরিনার মন খারাপ দেখে সে আবারও বলল, দেখো তুমি জানো আমার স্বপ্ন এটা, স্কলারশিপটা হাতছাড়া হয়ে গেলে আমার স্বপ্নটা মাটি হয়ে যাবে। প্লিজ মন খারাপ করো না, আমাকে হাসি মুখে বিদায় দাও। এরিনার চোখের কোণে এক ফোঁটা জল মুছে মন খারাপ হলেও তাকে হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে যাও, রোজ আমাকে ফোন করবে। তার 1 সপ্তাহ পরে আমি চলে গেলাম। ব্যাস, তারপর কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু এরপর দেখলাম আমার ফোন রিসিভ করে না এরিনা। টেনশন হলো আমার। তারেক বান্ধবী আমাদের বিষয়টা জানতো, তাকে ফোন দিলে সে আমাকে বলল ওরা কি অসুস্থ। কয়েকদিন পর আবারও ফোন দিলে এরিনার নাম্বারটা বন্ধ পেলাম। সে বান্ধবীকে আবারও ফোন দিলে সে আর রিসিভ করলো না। অনেক বেশি টেনশন হলেও নিজের স্বপ্নকে, বাবার স্বপ্নকে মাটি করে, বাবার কষ্টের এতগুলো টাকা নষ্ট করে হুট করে চলে আসার মতো স্বার্থপর আমি হতে পারলাম না। অপেক্ষা করতে লাগলাম 3টে বছর শেষ হবার। তারপর কি হলো? তারপর তুমি ওদের বাসায় যেতে পারতে, এরিনার খোঁজ খবর নিতে পারতে, তা না করে এই পথ বেছে নিলে কেন? এরিনা, তুমি চুপ করে আছো কেন? তুমি অন্তত বলো। আমার কিছু বলার নেই, আমি কিছুই জানি না। রিয়াজ তখন বলল, চেষ্টা করেছিলাম তার খোঁজ খবর নেওয়ার, কিন্তু দেশে ফিরে যখন তার বাসায় আসলাম, তার বাসায় যেতে তার আম্মু দরজা খুলে দিল। আমাকে প্রশ্ন করলো আমি কে, কি দরকারে এসেছি। আমি বললাম এরিনা কোথায়, ও কি অসুস্থ? না, একদম সুস্থ, এখন বাইরে গেছে। তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমি রিয়াজ, এরিনার বন্ধু। তুমি রিয়াজ? এভাবে একটা মেয়েকে ডিস্টার্ব করতে তোমার লজ্জা লাগে না? কি বলছেন? আমি কাকে ডিস্টার্ব করলাম? কেন তুমি এতদিন ডিস্টার্ব করনি এরিনাকে? ও তো বললো তুমি নাকি তাকে অনেক ফোন করো, আজে বাজে কথা বলো। মানে আমার মেয়ে আমাকে একদিন অনেক বোঝালো একটা গরিব ফালতু ছেলে রিয়াজ নাকি তাকে ডিস্টার্ব করে। আমি বললাম তুই একবার শুধু ঠিকানা দে, আমি গিয়ে শায়েস্তা করি। তখন শুনলাম তুমি নাকি বিদেশে গেছো, তারপর একটা ভালো পাত্র পেয়ে গেলাম। আর আমার মেয়ে তো এক পায়ে রাজি বিয়ে করার জন্য। ওর তো ছোটবেলা থেকেই শখ, সাজগোজ করে ধুমধাম করে বিয়ে করবে, বউ সেজে ছবি তুলবে। এরিনা আমার সম্পর্কে এসব বলতে পারে না। আমরা তো দুজন দুজনকে ভালোবাসতাম। ভালোবাসতো না ছাই, তোমার জালে অতিষ্ঠ হয়ে মোবাইলটা বন্ধ করে দিতে হয়েছিল। বিশ্বাস করি না, আমি এসব বিশ্বাস করি না। বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখো। এটা বলে তিনি মোবাইলে এরিনা ও শাহিদের হাসি মুখে দাঁড়ানো একটা ছবি দেখালেন। এই পাত্রের সাথেই বিয়ে ঠিক হয়েছে আমার মেয়ের। ছেলে বড় ডাক্তার, উচ্চশিক্ষিত। কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে গেলাম। পাগলের মতো কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম। এরপর 1 সপ্তাহ আমার হতাশাই কেটেছে। ঠিক মতো খাইনি, ঘুমাতে পারিনি, শুধু ভেবেছি যাকে এত ভালোবাসতাম সে কিভাবে আমাকে এত বড় ধোঁকা দিল। তারপর মনে হলো অন্তত একবার আমার ওর সাথে দেখা করা জরুরি। আমার প্রশ্নগুলোর উত্তর ওকেই দিতে হবে। ভাই, আপনাদের বিল্ডিং এর পেছনের পাইপে অনেক কষ্ট করে বেলকুনি দিয়ে উঠে এসেছি। শাহেদ বলল, আমি বুঝতে পেরেছি ভাই, প্রিয় মানুষের কাছ থেকে ধোঁকা পেলে কারো মাথায় ঠিক থাকে না। তোমার কথা তো শুনলাম, কিন্তু এবার এরিনা তোমাকেই বলতে হবে, তুমি কি ওকে সত্যিই ভালোবাসতে? যদি ভালোবাসতে তাহলে আমাকে বিয়ে করলে কেন? আর যদি তুমি ওকে ভালো নাই বাসো তাহলে তোমার চোখে আর জল কেন? আমার এই পোড়া কপালে যে সুখ লেখেননি বিধাতা। আমার কথা শুনে আর কি হবে? আমি তো ওর কাছে দোষী হয়ে গেছি, সারা জীবন অপরাধী হয়ে থাকবো। তোমার যা বলার আছে তুমি আমাকে বলো।
শোনো তাহলে, রিয়াজ বিদেশে যাওয়ার পর আমার অবস্থাও ভালো ছিল না, খাওয়া দাওয়া করছিলাম না, যেটা আমার আম্মু লক্ষ্য করলো। চোখের কোণে কালি পড়ে গেছিল। আমাকে কয়েকবার জিজ্ঞেস করলেও আমি এড়িয়ে যেতাম। একদিন সকালে আমার বান্ধবী লিজা এলো আমাদের বাসায়। আম্মু দরজা খুলে ওকে পেয়ে আমার সম্পর্কে নানা রকম প্রশ্ন করলো। লিজা প্রথমে কিছু জানে না এই ধরনের বোঝাতে চাইলো, আম্মু ধমক দিয়ে তার থেকে সবকিছু জেনে নেয়। এসব লিজা আমাকে পরে ফোন করে বলেছিল। সব জানার পর আম্মু আমার রুমে এলো। রুমে ঢুকে আমাকে বলল, এই রিয়াজকে, তোর এত বড় সাহস, তুই আমাকে লুকিয়ে কোন ছেলের সাথে প্রেম করছিস? তোকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে এজন্য? আম্মু, রিয়াজ অনেক ভালো ছেলে, আমি ওকে ভালোবাসি। তখনই ঘরে আব্বু ঢুকে বলল, খবরদার, এই কথাটা যদি আর কোনোদিন উচ্চারণ করতে শুনি তাহলে মুশকিল আছে। আব্বু, বোঝার চেষ্টা করো, আমি ওকে ছাড়া বাঁচবো না। আব্বু আমাকে চর মেরে চলে গেল। আম্মু বলল, তোর জন্য আমি একটা ভালো পাত্র পেয়েছি, ছেলে ডাক্তার, অনেক ভালো ফ্যামিলি, কাল তোকে দেখতে আসবে। যদি ওদের সামনে কোনো নাটক করিস তাহলে কিন্তু খবর আছে। যদি আমার নাক কাটা যায় তাহলে কিন্তু আমার মরা মুখ দেখতে হবে। পরের দিন পাত্রের বড় ভাই ভাবি বাচ্চা সহ আমাকে দেখতে আসলো। তারা সব কথা পাকাপাকি করার পর পাত্রের বড় ভাই বলল, তাহলে পাত্রপাত্রীকে দাঁড় করিয়ে আমরা একটা সুন্দর ছবি তুলি। আসলে আমাদের ইচ্ছে আছে বিয়ের দাওয়াতের কার্ডে আমরা ছবিটা ছাপাবো। তারপর আমাদের পাশাপাশি দাঁড় করিয়ে একটা ছবি তোলা হলো। আমি মন খারাপ করে থাকলে খেয়াল করলাম আম্মু আমাকে চোখ রাঙিয়ে ইশারা করলো হাসার জন্য। কি ভুল করেছে আমি বলো? আমার কাছে তো আমার মোবাইল ছিল না, আম্মুর কাছে ছিল। আমার আব্বু মরা মুখ দেখাবে বলেছিল আমাকে। আব্বুকেও আমি ভীষণ ভয় পেতাম ছোটবেলা থেকে। আমার আর কি করার ছিল বলো? তবে কয়েকবার ভেবেছিলাম নিজেকে শেষ করে দেব, সাহস করতে পারিনি। কথাগুলো বলতেই এরিনা কান্নায় ভেঙে পড়ল। ঠিক তখন রিয়াজ হেসে উঠল। মন ভরে কিছুক্ষণ হাসলো সে হাততালি দিয়ে। বাহ, চমৎকার নাটক, কি দারুণ একটা গল্প শুনলাম। তোমার একটা শব্দ আমি বিশ্বাস করি না, তোমার একটা কথাও আমি ভরসা করি না। তুমি একটা ঠক, বেঈমান, বিশ্বাসঘাতক। আমার ভালোবাসাকে তুমি অসম্মান করেছো। বোঝার চেষ্টা করো, আমি সত্যি বলছি, আমার সব কথা সত্য। না না, আমি বিশ্বাস করি না। তুমি আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছো সেটা শাস্তি তোমাকে পেতেই হবে। এই বলে রিয়াজ ধাক্কা দিল শাহেদের বুকে এরিনাকে। পিস্তল তাক করলো তাদের দুজনের দিকে। তারা ভয় পেয়ে গেল। শাহিদ বলল, কি করছো ভাই? আমি বুঝতে পেরেছি তোমার মনের অবস্থা, কিন্তু তাই বলে তুমি এমনটা করতে যেও না। নিজের জীবনটা নষ্ট করো না এভাবে আইন হাতে তুলে। এইভাবে কোনো হত্যার দায় নিজের কাঁধে নিও না। শাস্তি তো পেতেই হবে ভাই। যেখানে অপরাধ সেখানেই শাস্তি। কারণ শাস্তি না পেলে যে অন্য কেউ আবার একই অপরাধ করবে। শাস্তি পাওয়াটা জরুরি, চিন্তা করবেন না। আমি মূল অপরাধীকেই শাস্তি দেব, আপনার কোনো ক্ষতি করব না। এই বলে সে নিজের পিস্তলটা নিজের মাথায় লাগালো। শাহেদ ও এরিনা আরো ভরকে গেল। এ কি করছো রিয়াজ? থামো বলছি। খুব ভালোবেসেছিলাম শাহেদ ভাই। একটা ভুল মানুষকে এত ভালোবাসার শাস্তি তো আমাকে পেতেই হবে। এই বলে সে গুলি চালিয়ে দিল তার মাথায়। সঙ্গে সঙ্গে তার লাশটা নিথর হয়ে পড়ে গেল বিছানায়। গুলির শব্দে শাহিদের দরজার বাইরে তার ভাই ও ভাবি অবাক হয়ে এসে দরজাটা টোকা দিতে লাগলো। কি হয়েছে জানতে চাইলো বারবার। ভেতরে লাশটা পড়ে আছে। এরিনা স্তম্ভিত হয়ে মাটিতে বসে তাকিয়ে আছে তার মনের মানুষের দিকে। আর ডাক্তার শাহেদ বুঝতে পারছে না সে কি করবে। তার ছেলেটার জন্য খারাপ লাগছে, আবার তার নববধূর চোখে জল দেখেও মায়া হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই অপূর্ণ প্রেমের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটি রচনায় অভিক, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও ক্যামেরায় মিজান।